সহবাসের ৯টি পৌরাণিক নিয়ম সম্পর্ক গড়ে তোলার জন্য পৌরাণিক নিয়ম প্রাচীনকালে কেবল মুনি ঋষিরাই ছিলেন এবং এই ঋষিরা সহবাস বিষয়ে অসংখ্য নিয়ম প্রতিষ্ঠা করেছিলেন। এই যুগে অনেক যুবক আছেন যারা সম্পর্ক তৈরির নিয়ম জানে না। যদি আপনি এই নিয়মগুলি ভালোভাবে বুঝতে পারেন এবং আপনার জীবনে সেগুলি প্রয়োগ করেন, তাহলে জীবনের আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে। তাই আপনার জীবনকে ভালো এবং উন্নত করার জন্য আপনাকে এই ৯টি নিয়ম মেনে চলতে হবে। এই ৯টি নিয়ম যা আমরা এখন আপনাকে বলতে যাচ্ছি তা বহু শতাব্দী ধরে অর্থাৎ প্রাচীনকাল থেকেই চলে আসছে, তা সে সত্যযুগ হোক বা কলিযুগ। বন্ধু, সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে শক্তিশালী করে তোলার একমাত্র ভিত্তি হল সহবাস। যে ব্যক্তি সহবাসে অতিমাত্রায় মগ্ন থাকে সে কখনোই একজন ভালো প্রেমিক বা স্বামী হতে পারে না। যদি আমরা এটি দেখি, প্রাচীনকালে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হতো। এর অনেক প্রমাণ শাস্ত্রে পাওয়া যায়। সেই সময়ের মানুষ আরও মুক্তমনা ছিল এবং কাজের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা নিয়ে মুক্তভাবে কথা বলত। এটা লক্ষণীয় যে সহবাসের বিষয়ে প্রথম বই হল কামসূত্র, যা ভারত থেকে আগত একটি উপহার, যা আচার্য বাৎসায়ন ২য় শতাব্দীতে লিখেছিলেন। বন্ধু, যদি তোমরা না জানো তাহলে চলুন তোমাদের আজ বলি সহবাসের ক্ষেত্রে কোন নিয়ম মেনে চললে আমরা আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারি। বন্ধু, প্রাচীন নিয়ম অনুসারে সহবাসের ফলে বংশবৃদ্ধি, বন্ধুত্বের সুবিধা, সাহচর্যের আনন্দ, মানসিক সুস্থতা, দীর্ঘায়ু, শারীরিক ও মানসিক স্বাস্থ্য লাভ করা যায়। যদি আমরা বর্তমানের দিকে তাকাই, তাহলে আজকের তরুণ প্রজন্মের কাছে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কই সম্পর্ককে শক্তিশালী করে রাখার একমাত্র ভিত্তি। এর মধ্যেই ভালোবাসা থাকা উচিত, কামনা নয়। যদি আমাদের মতামত নেওয়া হয়, তাহলে আজকের তরুণ প্রজন্মকে সহবাসের প্রাচীন নিয়মগুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যাতে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং তারা একসাথে আরও ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং তারা একটি সংস্কৃতিবান সন্তান লাভ করে। ধর্ম নিয়ে গবেষণা করা একজন বিখ্যাত ইতিহাসবিদ মধু খান্না বিবিসিকেই বলেন, ভারত গঠনের পিছনের দর্শন হল যে মহাবিশ্ব মহাজাগতিক ইচ্ছাশক্তি দ্বারা সৃষ্ট এবং সহবাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হতো। বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আমার আপনার কাছে একটি অনুরোধ। আপনি যদি প্রথমবারের মতো আমাদের ধর্মকথা চ্যানেলে আসেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আমাদের দেওয়া তথ্য আপনাদের পছন্দ হয়, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আসুন জেনে নেওয়া যাক প্রথম নিয়মটি কি। শাস্ত্র অনুসারে মানবদেহে ৫ ধরনের বায়ু রয়েছে: ব্যান, সমান, আপান, উদ্যান এবং প্রাণ। বন্ধুরা, এই ৫টির মধ্যে একটি অপান বায়ু মল, প্রস্রাব, বীর্য, গর্ভ এবং ঋতুস্রাব নির্গত করার কাজ করে। যদি ভালোভাবে বোঝা হয়, এই শুক্রাণুকে বীর্য বলা হয়, অর্থাৎ এটি সহবাসের সঙ্গে সম্পর্কিত। যদি আমরা শাস্ত্র অনুসারে কথা বলি, তাহলে যখন এই বাতাসের গতি পরিবর্তন হয় বা এটি কোনোভাবে দূষিত হয়, তখন মূত্রাশয় এবং মলদ্বারের সাথে সম্পর্কিত সমস্যা দেখা দেয়। মহিলাদের ঋতুস্রাব, প্রজনন, এমনকি সহবাসের জন্য অপান বায়ু দায়ী। অতএব মানুষের উচিত তাদের শরীরের বায়ুকে বিশুদ্ধ করা এবং নির্দিষ্ট সময় শৌচাগার ব্যবহার করা। বন্ধুরা, কামসূত্রের রচয়িতা ঋষি বাৎসায়নের মতে নারীদের কামশাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জ্ঞানের ব্যবহার পুরুষদের তুলনায় নারীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে যখন স্বামী স্ত্রী উভয়েরই এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকে, তখনই কেবল শুভ সুখ অর্জিত হয়। ঋষি বাৎসায়নের মতে একজন নারীকে বিয়ের আগে তার বাবার বাড়িতে এবং বিয়ের পরে তার স্বামীর অনুমতি নিয়ে সহবাসের কৌশল জানতে হবে। ঋষি বাৎসায়ন যা বলতে চাইছেন তা হল নারীদের গণিকার মতো আচরণ করা উচিত। এতে বিবাহিত জীবনে স্থিতিশীলতা বজায় থাকে এবং স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় না এবং স্ত্রীর সাথে তার মধুর সম্পর্ক অক্ষুণ্ণ থাকে। তাই নারীদের সহবাসের জ্ঞান থাকা প্রয়োজন, যাতে তারা প্রেমের শিল্পে দক্ষ হয়ে উঠতে পারে এবং তারা তাদের স্বামীকে প্রেমের বন্ধনে আবদ্ধ রাখতে পারে। এতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে এবং সম্পর্ক দৃঢ় হয়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে একজন মহিলা কার কাছ থেকে সহবাসের কৌশল শিখতে পারেন। তাহলে আসুন আমরা আপনাদের বলি যে আচার্য বাৎসায়নের মতে একজন মহিলাকে সহবাসের কৌশল শেখানো যেতে পারে বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারা, যেমন একজন ধাত্রী অর্থাৎ বড় বোন, একজন বিশ্বস্ত দাসী,
এমন একটি মেয়ে যে তার সাথে খেলেছে এবং বিয়ের পর মিলনের সাথে পরিচিত, যেমন তার বিবাহিত বন্ধু, একজন মধ্যবয়সী বা বৃদ্ধা মহিলা। তৃতীয় নিয়ম। হিন্দু শাস্ত্র অনুসারে রবিবার, আমাবস্যা, পূর্ণিমা, চতুর্থী, অষ্টমী, সন্ধ্যাকাল, সংক্রান্তি, শ্রাদ্ধপক্ষ, শ্রাবণ মাস, নবরাত্রি এবং ঋতুস্রাব ইত্যাদি দিনে স্বামী স্ত্রীর কোনোভাবেই শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়। যে সকল পুরুষ ও মহিলা এই নিয়মটি মেনে চলেন তাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা বজায় থাকে। আর যারা সেটি করে না তারা তাদের ঘরে পারিবারিক কলহ, অর্থের ক্ষতি এবং অপ্রত্যাশিত ঘটনাকে আমন্ত্রণ জানান। চতুর্থ নিয়ম। রাতের প্রথম প্রহর হল সহবাসের জন্য উপযুক্ত সময়। যদি এই প্রহরে সহবাস করা হয় তাহলে এর ফলে এমন একটি সন্তানের জন্ম হয় যে ধার্মিক, সদাচারী, সুশৃঙ্খল এবং সংস্কৃতিবান। তারা তাদের পিতামাতাকে ভালোবাসে, মানুষকে সাহায্য করে, ধার্মিক কাজ করে, স্বভাব ও সম্ভাবনায় বিখ্যাত এবং বাধ্য। তারা শিবের আশীর্বাদ লাভ করে। এই ধরনের সন্তানদের দীর্ঘ জীবন এবং সৌভাগ্য সুনিশ্চিত। রাতের প্রথম প্রহরের পর বিশ্বাস করা হয় যে রাক্ষসেরা পৃথিবীতে ভ্রমণ করে। এই সময়ের মধ্যে যে কোনো সম্পর্ক স্থাপিত হলে তাদের সন্তানের মধ্যে রাক্ষসীদের মতো গুণাবলী থাকবে। প্রথম প্রহরের পর সহবাস অশুভ, কারণ এতে শরীরে অনেক রোগ ঘেরা হয়ে যায়, মানসিক যন্ত্রণা এবং ক্লান্তির শিকার হতে হয়। তাই আপনাকে অনেক চিন্তাভাবনার পর গর্ভধারণ করতে হবে। পঞ্চম নিয়ম। যে কোনো পুরুষের কোনো মহিলার ঋতুস্রাবের সময় বা কোনো রোগ বা সংক্রমণে ভুগছিলে তার সাথে সহবাস করা উচিত নয়। শাস্ত্রে আরও উল্লেখ আছে, সে যদি নিজেকে সংক্রমণ বা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে চায় তাহলে তার সহবাসের আগে এবং পরে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। ষষ্ঠ নিয়ম। এই সমস্ত ছাড়াও হিন্দু ধর্মগুলিতে উল্লেখ আছে যে পবিত্র স্থান হিসেবে বিবেচিত গাছের নিচে, জনসাধারণ স্থান, রাস্তার চৌরাস্তায়, বাগান, শ্মশান, বদ্ধভূমি, চিকিৎসালয়, মন্দির ও গুরুকুল শিক্ষকদের বাসস্থানে সহবাস করা উচিত নয়। যদি সে এটা করে তাহলে শাস্ত্র অনুসারে তাকে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। বলা হয় যে সর্বস্থানে ঈশ্বর বসবাস করেন। সপ্তম নিয়ম। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে গর্ভ অবস্থায় কোনো পুরুষের তার স্ত্রীর সাথে সহবাস করা উচিত নয়। বন্ধুরা, গর্ভ অবস্থায় যদি সহবাস করা হয় তাহলে ভবিষ্যতের সন্তানটি অক্ষম এবং অসুস্থ হয়ে জন্মগ্রহণ করতে পারে। অষ্টম নিয়ম। ঋতুস্রাবের প্রথম 4 দিন সহবাসের ফলে, পঞ্চম রাত্রে সহবাসের ফলে কন্যা সন্তান হয়, ষষ্ঠ রাত্রে পুত্র সন্তান হয় এবং সপ্তম রাত্রে বন্ধা কন্যা সন্তান হয়। দশম রাত্রে সহবাসের মাধ্যমে একটি উত্তম পুত্র লাভ হয় এবং একাদশ রাত্রে সহবাসের মাধ্যমে একটি সুন্দর কিন্তু সন্দেহজনক কন্যা লাভ হয়। দ্বাদশ রাত্রে সহবাসের মাধ্যমে একটি উত্তম এবং গুণী পুত্র লাভ হয় এবং 13তম রাত্রে একটি উদ্দাগ উৎকণ্ঠা সৃষ্টিকারী কন্যার জন্ম হয় এবং 14তম রাত্রে সহবাসের ফলে একটি গুণী ও বলবান পুত্রের জন্ম হয়। একইভাবে 15তম রাত্রে সহবাসের ফলে একটি লক্ষ্মীতুল্য কন্যা সন্তানের জন্ম হয়। নবম নিয়ম। শাস্ত্র অনুসারে দীর্ঘজীবন এবং সুস্থ সন্তান লাভের জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, নিধান নক্ষত্র, রিক্তা তিথি, দিনকাল, ভাদ্র উৎসব, সময় অমাবস্যা, শ্রাদ্ধের দিন, গণ্ড নক্ষত্র এবং অষ্টম চন্দ্র ত্যাগ করার পর শুভ সময় সহবাস স্থাপন করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন চায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।